সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে দেশ অথবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যেখান থেকে আমার সাথে সঙ্গী হয়েছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্প অনুষ্ঠান থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি। বুধবার রাত ঘড়ি বলছে সময় 10টা বাজে 5 মিনিট। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমি আপনাদের সামনে শাকিলের জীবনের গল্প প্রচার করব। শাকিলের জীবনের গল্প, শাকিলের জীবনের বাস্তবে গল্প আর সিনেমাকেও হার মানিয়েছে। আমি নিশ্চিত করে বলতে পারি, এই গল্প যদি আপনি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনেন তো মনের অজান্তেই হয়তো আপনার চোখ দুটো জলে ভিজে যাবে। গল্প শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে বিনীতভাবে রিকোয়েস্ট করছি। থ্যাংক ইউ সো মাচ। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে শাকিল আহমেদ। আমি চিটগংয়ের একটা ছেলে। চিটগং আমিন কলোনি নামক একটা বস্তি আছে, যে বস্তিতে আমার জন্ম হয়েছে। আমার বাবা একজন রিক্সা চালক আর মা হচ্ছে গার্মেন্টস কর্মী। আমার যখন 3 বছর বয়স, তখন আমার বাবা হঠাৎ করে একটা বিয়ে করে ফেলে। তো বাবা যখন বিয়ে করে, সেই নতুন মায়ের সাথে আমার মায়ের কোনো ভালো সম্পর্ক হয় না। আমি সবসময় একটা ব্যাপার খেয়াল করি যে আমার 2 মা মিলে সারাটাক্ষণ ঝগড়া করতে থাকে। আমার মায়ের যদি কোনো দোষ নাও থাকে, তবু আমার বাবা আমার নির্দোষ মাকেই শুধু মারে। আর সৎমার গায়ে বাবা কখনোই একটা ফুলের টোকাও দিতে দেয় না। বাবা সবসময় আমার সৎমাকে প্রচুর পরিমাণ ভালোবাসে। এভাবে যেতে যেতে আমি খুব খেয়াল করে দেখতাম, আমার মা রাত পর্যন্ত কাজ করতো গার্মেন্টসে। অ্যান্ড গার্মেন্টসে কাজ করে যখন বাসায় ফিরতো, তখন আমার মা বাসায় রান্নাবান্না থেকে শুরু করে বাসার সবগুলো কাজ করতো। আমি খুব খেয়াল করে দেখতাম যে এমনও হইতো যে আমরা সবাই খাবার খেয়েছি, খাবার খাওয়ার পরে খাবারের প্লেটগুলো পর্যন্ত এরকম আমার সৎ মা না ধুয়ে রেখে দিত। মা গার্মেন্টস থেকে সারা রাত নাইট ডিউটি করে এসে সকালবেলা এসে এই ময়লা প্লেটগুলো ধুতো। এভাবে যেতে যেতে আমি একটু একটু করে বড় হতে শুরু করি। কিন্তু আমার বাবার অত্যাচার আমার মায়ের প্রতি দিনের পর দিন বাড়তেই থাকে। একটা পর্যায়ে আমার বাবা আমার মাকে দিনরাত মিলে শুধু মারে। আমার মাকে একটা পলক দেখতেও পারে না। আমার বাবা আমাদেরকে কোনো খরচের টাকা দেয় না। আমরা যে খাবার খাই, আমাদের খরচের জন্য বাবা কখনো একটা টাকাও দেয় না। 2 মাকে বাবা ভাগ করে দিয়েছে। সৎ মাকে বাবা টাকা পয়সা সব কিছুই দেয়, কিন্তু আমার মাকে বাবা কিছুই দেয় না। তো যাই হোক, এভাবে যেতে যেতে মার সহ্য করতে পারতেছিল না। আমার যখন প্রায় 9 বছর বয়স, তখন আমার মা খুব বেশি রাগ করে বাবার সাথে রাগারাগি করে ওই বাসা থেকে চলে আসে। তারপরে মা আমিন কলোনির অন্য একটা জায়গায় আমিন কলোনির পাশে শান্তিনগর বলে একটা বস্তি আছে, সেই বস্তিতে আমার মা আরেকটা বাসা ভাড়া নেয়। তো সেখানে আমি আর মা খুব ভালোভাবেই থাকতেছি। কিন্তু আমি খেয়াল করে দেখতেছি আমার মা আগের মতো কাজ করতে পারে না। আগে যেরকম আমার মা 8 ঘন্টা 10 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা পর্যন্ত কাজ করতে পারতো, কিন্তু এখন আমার মা 4 ঘন্টা 5 ঘন্টা কাজ করার পরে আমার মা বাসায় চলে আসে। এভাবে যেতে যেতে আমার মাকে গার্মেন্টস থেকে বের করে দেয়। তারপরে মা একটার পর একটা গার্মেন্টসে যাচ্ছে। কোনো গার্মেন্টসে 1 মাস 1.5 মাস করে হয়তো দেখা যাচ্ছে যে বেতনও দেয় না। তা আমার মাকে গার্মেন্টস থেকে বের করে দেয়, যে আমার মা কাজ করতে পারে না। গার্মেন্টসের কাজগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয়, কিন্তু আমার মায়ের পক্ষে এত টাইম ধরে দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছিল না। তো একটা পর্যায়ে আমি খুব চিন্তা করে দেখলাম যে এভাবে চলতে চলতে আমাদের প্রায় অনেক টাকা ঘর ভাড়া আটকে গেছে। তো ঘর ভাড়া না দেওয়ার কারণে ওই বাড়িওয়ালা আমাদেরকে ঘর থেকে বের করে দেয়। যখন বাড়িওয়ালা ঘর থেকে বের করে দেয়, তখন আমি আর মা বাবার কাছে যাই। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে, বাবার কাছে যাওয়ার পর বাবা যেন আমাদের চিনতেই পারে না। বাবা আমাদের ঘরে পর্যন্ত ঢুকতে দেয় না, ঘরের গেট থেকে আমাদেরকে ধাক্কায় বের করে দেয়। তখন আমি আর মা মিলে চলে আসি বাইজিদ বোস্তামি নামক একটা মাজার আছে। সে মাজারের সামনে অনেকগুলো খালি জায়গা আছে, সেখানে আমি আর মা থাকতে শুরু করি। তো বরাবরের মতো আমার মা কোনো কাজ করতে পারে না। আমি খেয়াল করে দেখলাম যে আমার মা বিকেলবেলা ওই গেটের সামনে গিয়ে ভিক্ষা করে। তো এটা আমার কাছে খুব খারাপ লাগলো। তখন আমার বয়স প্রায় 10 বছর। আমি তখন থেকে একটা বস্তা হাতে নিয়ে নালায় নর্দমায় ঘুরতে শুরু করি। সেখান থেকে লোহা, তারপরে বিভিন্ন প্লাস্টিকের বোতল কুড়াতে শুরু করি। একটা পর্যায়ে সেগুলো যখন বিক্রি করে আমি মোটামুটি ভালো টাকাই পাই। এরপর থেকে আমি আর আমার মাকে ভিক্ষা করতে দেই না। তারপর থেকে আমি মাকে বলি যে মা, তোমার ভিক্ষা করতে হবে না, আমি ভালো টাকা ইনকাম করতেছি, এই টাকা দিয়ে আমাদের সংসারটা আলহামদুলিল্লাহ খুব ভালোই চলে যাবে। এভাবে যেতে যেতে আমার যখন প্রায় 16 বছর বয়স, তখন আমার এই কাজটা করতে লজ্জা লাগতো, যে এরকম বস্তা কাঁধে নিয়ে নালা নর্দমা থেকে লোহা এটা সেটা টোকায় আনতে। একটা পর্যায়ে আমি চিন্তা করলাম যে না, এই নোংরা কাজটা আমি আর করবো না। তারপরে আমার ওখানে একটা বড় ভাই ছিল। বড় ভাই আগে আমার সাথে এরকম নালায় কাজ করতো। এরপর থেকে বড় ভাই আর নালায় কাজ করে না, উনি একটা সিএনজির গ্যারেজে কাজ করে। ওনার সাথে আমার দেখা হয়, এমনকি বলি যে ভাই, আমার এই কাজটা করতে আর ভালো লাগে না, আপনি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন। তো উনি আমাকে বলে, ঠিক আছে শাকিল, আমার গ্যারেজে তুই কাজ করবি। তো এরপর থেকে আমি আর ওই নালায় কাজ করি না, গ্যারেজে কাজ করি। গ্যারেজের যদিও ইনকাম একটু কম, কিন্তু গ্যারেজে আমি কাজ শিখতে পারি। সিএনজির পার্টসের কাজগুলো আমি মোটামুটি খুব ভালোভাবেই শিখে যাই। তো এইভাবে যেতে যেতে আমি প্রায় মোটামুটি একদম সব কাজ, একদম সিএনজির সম্পূর্ণ কাজ আমি শিখে যাই। একটা পর্যায়ে আমি সিএনজির মিস্ত্রি হয়ে যাই। তারপর থেকে আমার ওই বড় ভাইয়ার দোকানে আসা লাগে না, উনি দোকানেও আসে না, আমি সব কাস্টমার ডিল করি, সব কিছু আমিই করি। তো
তো ওনার আবার বাবা মা আছে, তো সে বাবা মা আছে, উনি ওনার বাবা মাকে দেখাশোনা করে, আমি শুধু আমার মাকে দিই। তখন আমরা আমিন কলোনিতে আরেকটা বস্তিতে একটা সুন্দর বাসা ভাড়া নেই। তো দিনকাল আমাদের খুব ভালো হয়ে যাচ্ছিলো। তখন থেকে আমি মোটামুটি ভালো টাকা ইনকাম করি। আগে যেরকম দেখা যেত যে আমি মাসে 3,000 4,000 টাকা ইনকাম করতাম, কিন্তু আমার এখন মাসে 15,000 টাকার উপরে ইনকাম হয়। এভাবে চলতে চলতে একদিন হঠাৎ করে সকালবেলা আমি আমার যিনি বড় ভাই, যিনি দোকানের মালিক, উনি আমাকে বলতেছিল, শাকিল আমরা আমাদের গ্রামে চলে যাব। আমার মা বলতেছে শহরে থাকবে না, আব্বা মা বলতেছে শহরে থাকবে না, তারা গ্রামে চলে যাবে। তো আমি বললাম যে ভাই গ্রামে চলে যাবেন? তো বলে হ্যাঁ গ্রামে চলে যাব, দোকানটা বিক্রি করে দিব। তো আমি বললাম আপনি যদি দোকান বিক্রি করে দেন তাহলে এখন আমি কোথায় কাজ করব? তো বরাবর মতো উনি বলতেছে যে তুই যদি দোকানটা নেস তাহলে দোকানটা নিয়ে না আমাকে কিছু টাকা দিয়ে দে। আমি বললাম কত টাকা দিতে হবে? উনি বললো যে সে সময় 40,000 টাকা দিতে হবে। তো আমি বললাম ভাই 40,000 টাকা আমি কোথায় পাবো? পরে বলে যে দেখ আমার দোকানে 50,000 টাকার উপরে শুধু মালই আছে, তুই আমার পরিচিত মানুষ, আজকে অনেক বছর আমার সাথে কাজ করিস, যার জন্য বললাম 40,000। তাই আমি বললাম যে ভাই আমি এত টাকা তো দিতে পারবো না, আমি আপনাকে 15,000 টাকাই এখন দিই, আর প্রতি মাসে 2,000 টাকা করে করে আপনাকে আমি দিব। তুমি বলে যে না এখন তুই আমাকে একসাথে 20,000 টাকা দিবি আর প্রতি মাসে 5,000 টাকা করে দিবি। তা আমি বললাম আচ্ছা ভাই ঠিক আছে। এরপর থেকে এই কন্ডিশন আমি দোকানটা নিয়ে নিই। অ্যান্ড দোকান নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার কাস্টমারও প্রচুর পরিমাণ বাড়তে থাকে। ও একটা ব্যাপার বলে রাখি, আমি যখন ওই বড় ভাইয়ের আন্ডারে কাজ করতাম তখন আমি শুধুমাত্র দিনের বেলায় কাজ করতাম, কিন্তু এখন থেকে আমি রাতেও কাজ করি এবং সারা রাত আমার দোকান খোলা রাখি, যার জন্য আমার ইনকামটা প্রচুর বেড়ে যায়। এবং বিশ্বাস হবে না যে আমি প্রতি মাসে প্রায় 40,000 টাকার উপর ইনকাম করতে শুরু করি। 2 মাস পরে আমি সেই ভাইয়ের সম্পূর্ণ টাকা শোধ করে দিই। তারপর থেকে দোকানটা আমার হয়ে যায়, আমাদের সংসারটা আলহামদুলিল্লাহ অনেক ভালোই চলতেছিল। আমার বয়স তখন প্রায় 21-এর কাছাকাছি। তো ওখানে একজন চাচা ছিল যার নাম ছিল করিম চাচা। তো করিম চাচা মাঝে মাঝে করিম চাচা সিএনজি চালাতো, উনি ভাড়ায় সিএনজি চালাতো। তো করিম চাচা মোটামুটি আমার সাথে অনেক ভালো একটা সম্পর্ক হয়। মাঝে মাঝে দুপুর থেকে খাবারও করিম চাচা এনে আমাকে দেয়, প্রচুর পরিমাণ আমাকে আদর আপ্যায়ন ভালোবাসা এবং ছেলের মতো আমাকে দেখে। তো করিম চাচা একদিন আমাকে বলতেছে যে শাকিল আমার বড় মেয়ের জন্মদিন, তুমি আমাদের বাসায় আসবা। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তুমি আমাকে জন্মদিনের ইনভাইট করে আমি হচ্ছে বরাবর ওনার কথা মতো ওনার বাসায় যাই। অ্যান্ড বাসায় যাওয়ার পরে সেদিন আমি খুবই সারপ্রাইজ হয়ে যাই। আমি যখন ওনার বাসায় যাই আমি একটা গিফট নিয়ে যাই, একটা মোটামুটি দামি একটা গিফট আমি নিয়ে যাই ওনার জন্য, ওনার মেয়ের জন্য। কিন্তু গিফটটা যখন আমি নিয়ে যাই আমি খুব খেয়াল করে দেখি যে ওনার বাসায় ঢোকার সাথে সাথে একটা মেয়ে একটা লাল ড্রেস পরে আছে। মানে এত সুন্দর লাগতেছিল, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। মনে হলো যেন আসমান থেকে কোনো একটা পরী মাটিতে নেমে আসছে। এক পলকে দেখায় তাকে আমার এত ভালো লাগে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার গায়ে চিরা বিরা কাপড় চোপড়, যেহেতু গ্যারেজ থেকে কাজ করে এসেছি আমি ড্রেসটাও ঠিকমতো চেঞ্জ করিনি। তো দোকানে ওনার বাসায় ঢোকার পরে মেয়েটা আমাকে বলে যে ভাইয়া ভিতরে আসেন। তো ভিতরে আসেন বললে আমি ভিতরে যাই। ভিতরে যাওয়ার পরে আমাকে বসায়। তো আমি বললাম যে আমি সোফাতে বসবো না, বিকজ আমার গায়ে অনেক ময়লা। তো বলে যে ঠিক আছে কোনো প্রবলেম নাই, ময়লা হইলে তো কী হয়েছে, আপনি বসেন। তো আমি সোফাতে বসলাম, আমাকে সে এক গ্লাস শরবত দিল। শরবত খাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার অনেক ভালোই লাগলো। ওনার জন্মদিন সেলিব্রেট করা হলো, আমি গিফট দিলাম এবং সব কিছু শেষ করে আমি প্রায় রাত 10টার দিকে বাসায় ফিরলাম। আমি জানি না তখন থেকে কেন জানি এই মেয়েটার কথা আমার বারবার মনে পড়ে। আমার লাইক কোনো কিছুই ভালো লাগতেছে না, কাজ কাম যাই কিছু করি না কেন বারবার এই মেয়েটার কথা আমার মনে পড়তেই থাকে। দিনের পর দিন রাতের পর রাত আমার কেন জানি তার প্রতি আমি একটু অন্যরকম দুর্বল হয়ে যাই। এভাবে যেতে যেতে একদিন শুক্রবার ছিল, সকালবেলা এই সেম মেয়েটাই আমার দোকানে আসে। দোকানে এসে খাবার নিয়ে আসে। তো খাবার নিয়ে আসলে আমাকে বলে যে শাকিল ভাই আমার আব্বা কোথায় বলতে পারেন? আমি বলি আপনার আব্বা তো সকালবেলা আসছিল, তো আইসা তো চলে গেছে। তো বলে যে আব্বা তো খাবার নিয়ে আসে নাই, আপনি এই খাবারগুলো আমার বাবাকে দিবেন। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। আমাকে খাবার দিয়ে যায়। অ্যান্ড আমি বলি আপনি কি করেন? তো বলে আমি ক্লাস 9-এ পড়ি। তো আমি বললাম কোথায় পড়েন? তো এখানে একটা হচ্ছে রহমানি একটা স্কুল আছে, ওই স্কুলে পড়ে। তো আমি বললাম খুব ভালো। তো আমি তার হাতে মোবাইল ফোন দেখলাম। আমি বললাম কিছু না মনে করলে একটা কথা বলবো? তো বলে হ্যাঁ বলেন। আমি বললাম আপনি তো ছোটো মানুষ, মোবাইল চালান কেন? তো বলে আসলে আব্বা বাইরে কাজ করে তো, আর বাসায় আমার মা আর আমার একটা ছোটো বোন আছে। তো আমার ছোটো বোনটা একটু অসুস্থ টাইপের, তো আমার মা মোবাইল চালাতে পারে না, যার জন্য বাবা যদি কল দেয়, আমাদের বাবার কোনো প্রবলেম হলো বাইরে, সেজন্য বাবা কল দিলে আমি যাতে রিসিভ করতে পারি, এর জন্য বাসায় মোবাইলটা আমার কাছে থাকে। বেসিক্যালি এটা হচ্ছে ঘরের মোবাইল ফোন, আমার না। তো আমি বললাম যে ঠিক আছে আপনার ফোন নাম্বারটা কি আমাকে দেওয়া যাবে? তো বলে কেন না। তাকে আমাকে ফোন নাম্বারটা লিখে দিল একটা কাগজে। তো আমি সেদিন রাতের বেলায় ফোন করি, রাত মেবি 11টার মতো বাজে। আমি দুষ্টুমি করেই ফোন করি। ফোন করার পরে মেয়েটাই ফোনটা রিসিভ করে। ও হ্যাঁ, তার নামটা বলা হয়নি, তার নাম হচ্ছে নাদিয়া।
তো ফোনটা যখন রিসিভ করে নাদিয়া, আমি সালাম দিয়ে বললাম কে বলতেছেন? বলে যে আমি নাদিয়া। আমি বলি নাদিয়া আমি হচ্ছি শাকিল। পরে বলে ও আচ্ছা গ্যারেজে শাকিল ভাইয়া? আমি বললাম হ্যাঁ। তো এরপর থেকে তার সাথে আমি কথা বলি, কথা বলতে বলতে সবসময় রাতের বেলায় ফোন করি, কথা বলি। বাট এভাবে কথা বলতে বলতে একটু 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 করে আমাদের সম্পর্কটা একটু সামনের দিকে যেতে শুরু হয়। একদিন আমাকে ও ফোন করে বলে যে ভাইয়া একটা প্রবলেম হয়েছে, আপনি কি আমাকে একটু হেল্প করবেন? আমি বলি কী প্রবলেম হয়েছে? বলে যে আমার স্কুলের সামনে একটা ছেলে আমাকে প্রচুর পরিমাণ বিরক্ত করে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো ওর কথা মতো আমি হচ্ছে ওর স্কুলের সামনে যাই। স্কুলে সামনে যাওয়ার পর দেখতে পাই যে ওই এলাকার কিছু ছেলে ফেলে ও নাদিয়াকে প্রচুর বিরক্ত করে। তো এটা দেখার পর আমি ওদেরকে যা বলি যে ভাই নাদিয়া আমার ছোটো বোনের মতো, এভাবে ওকে বিরক্ত করা ঠিক হবে না। তো পোলাপাইনগুলো আমার গায়ে হাত তোলে নাদিয়ার সামনে, আমি প্রচুর রেগে যাই। তখন ওখানকার কমিশনার সাজ্জাদ সারোয়ারের কাছে যাই হচ্ছে আমি বিচার দিই যে এই ঘটনা। তো সাজ্জাদ সারোয়ার হচ্ছে পোলাপাইনগুলোকে কী বলে আমি জানি না। এরপরের দিন আমি যখন নাদিয়ার সাথে স্কুলে যাই, আমি দেখি পোলাপাইনগুলো আমাকে দেখে সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ভাই। তো আমি খুব অবাক হয়ে গেলাম, গতকালকে যে পোলাপাইনগুলো আমার গায়ে হাত তুললো আর আজকে না আমাকে অনেক সম্মান দিয়ে কথা বলতেছে। তবে নাদিয়াকে স্কুলে দিয়ে সে কমিশনারের অফিসে আবার যাওয়ার পরে কমিশনার আমাকে বলে শাকিল আমি কিন্তু পোলাপাইনকে বইকে দিচ্ছে, পোলাপাইন আর কিছুই বলবে না। তো এরপর থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ দিন যায় রাত যেভাবে করতে করতে সম্পর্কটা ভালোর দিকে যাচ্ছিল। একটা পর্যায়ে সে এসএসসি পরীক্ষা দেয়, অ্যান্ড এসএসসি পরীক্ষা দেওয়ার পরে সে গোল্ডেন প্লাস পায়। এটা আসলে খুবই সারপ্রাইজ একটা ব্যাপার, কোজ ওদের বেসে যারা পরীক্ষা দিয়েছিল তাদের মাঝে শুধুমাত্র 2টা মেয়ে গোল্ডেন প্লাস পায়, তাদের মাঝে নাদিয়া একজন। ওর বাবার অনেক খুশি, মানে বাসার সবাই প্রচুর খুশি। আমিও যেন ওদের ফ্যামিলির একটা মেম্বার হয়ে গেলাম, কোজ আমার পরিবারে শুধু আমার মা আছে, যার জন্য আমি সারাক্ষণ ওদের বাসায় গিয়ে পড়ে থাকতাম। তো এভাবে যেতে যেতে আলহামদুলিল্লাহ ওর বাবা স্বপ্ন দেখে যে ওকে ডাক্তারি পড়াবে, কিন্তু ডাক্তারি পড়াতে হলে আসলে অনেক টাকার দরকার। ওর বাবা সিএনজি চালিয়ে এই টাকা দেওয়া আসলে কোনোভাবেই সম্ভব না। আর ওর বাবার সিএনজিটাও নিজের সিএনজি ছিল না, একটা ভাড়া সিএনজি ছিল। তো এভাবে যেতে যেতে উনি মানে একটা সময় বলে যে ওনার মেয়েকে উনি মেডিকেলে ভর্তি করাবে। তো এখন মেডিকেলে ভর্তি করাতে হলে কিন্তু অনেক টাকা দরকার, মানে মেডিকেলে ভর্তি করাবে অনেক টাকা দরকার। তো অত টাকা কিন্তু ওনার কাছে নাই। তো উনি একদিন আমার দোকানে এসে খুবই মন খারাপ করে বলতেছে যে আমার অনেক স্বপ্ন মেয়েটাকে মেডিকেলে পড়াবো, আর আমার মেয়েটা মেডিকেলে পড়লে অনেক ভালো করতে পারতো। যদি আমি মেয়েটাকে একটু পড়াশোনা মেডিকেলে করাইতে পারতো আমার খুব ভালো হইতো। তাই বললাম যে চাচা তো মন খারাপ করতেছেন কেন, কত টাকা লাগবে? তো উনি বলে 40,000 টাকা হলে ভর্তি করানো যাবে। আমি বললাম এটা কোনো কথা হইলো? আমি সাথে সাথে আমার ডয়ের থেকে 20,000 টাকা করে 2টা বান্ডিল 40,000 টাকা ওনার হাতে দিয়ে দিলাম। আমি বললাম জান আপনি ওরা ভর্তি করে দেন, পরে আমার টাকা দিয়েন। পরে বলতেছে আরে বাবা তুমি তো আমার বড় ছেলের উপকার করলা, এটা বলে আমাকে চুমু দিয়ে উনি বলে যে আজকে রাতে তুমি আমার বাসায় যাবা। আমি বললাম আচ্ছা ঠিক আছে যাবো। তো রাতের বেলায় দোকান বন্ধ করুন আর বাসায় যান। বাসায় যাওয়ার পর আমি প্রচুর পরিমাণ সারপ্রাইজ হয়ে যায় যে টেবিল ভর্তি খাবার আমার জন্য, অ্যান্ড বলতেছে যে তোমার আজকে যা যা ইচ্ছা তুমি আজকে পেট ভরে সব কিছু খাবা। অ্যান্ড নাদিয়া নিজ হাতে আমাকে বেড়ে দেয়, আমি খাই। তো আমি আর নাদিয়া খাচ্ছি, এই সম্বন্ধে ওর আব্বা আম্মা একটু মানে ওদের খাওয়া শেষ, ওরা একটু রুমে গেল। তো নাদিয়া খাবার বেড়ে দিচ্ছে আর আমাকে একটা কথা বলতেছে। আমি বলি বলতেছে কি একটা কথা বলবো শাকিল? আমি বলি হ্যাঁ বলেন। তো বলতেছে আমি তো আপনাকে সবসময় ভাইয়া বলে ডাকি, আজকে কি একটু তুমি করে ডাকতে পারি? তো আমি বলি আচ্ছা ঠিক আছে ডাকেন না। তো বলতেছে আমার না তোমাকে অনেক বেশি ভালো লাগে। আমি বলি আজকে এত বছর পরে কথা মনে হয়েছে? বলে হ্যাঁ আজকে এত বছর পর না, আমি যেদিন থেকে দেখেছি সেদিন থেকে মনে হয়েছে। আমি বলি আমারও না যেদিন থেকে তোমাকে দেখেছি সেদিন থেকে আমার মনে হয়েছে যে তোমাকে অনেক ভালো লাগে, কিন্তু আমি সাহস পাচ্ছিলাম না এটা বললে আবার চাচা কি মনে করে। তো বলে কি মনে করবে, চাচা কি তার মেয়েকে বিয়ে দিবে না? তো যাই হোক এভাবে যেতে যেতে সেদিন সে আমাকে প্রপোজ করে। আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগে। এর পরের দিন আমি তাকে বলি যে স্কুলে যাওয়ার সময় আমাকে ফোন করবা। তো সে যখন স্কুলে যাওয়ার জন্য বের হয় আমাকে ফোন করলে আমি দোকান বন্ধ করে আসি। আমি বলি যে আজকে আর স্কুলে যেতে হবে না, চল আমরা বাইরে কোথাও ঘুরতে যাই। আমি সেদিন তার সাথে আলমাস সিনেমা হলে যাই। আমি সেদিন তার সাথে একটা সিনেমা দেখি, শাকিব খানের একটা ছবি ছিল, প্রেম কয়েদি নামক একটা ছবি ছিল, আমার মনে আছে। আমি আর সে মিলে ছবিটা দেখি। আমার সম্পূর্ণ 3 ঘন্টা ধরে ছবিটা দেখেছি, আর 3 ঘন্টা আমি তার হাতটা শক্ত করে ধরে রেখেছি। আমার কাছে মনে হলো যেন আমি পৃথিবীতে বসে জান্নাতের সুখ পাচ্ছি। এই জীবনে প্রথম আমার এতটা বেশি খুশি হয়েছি আমি। তো বাসায় আসার পরে আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিকঠাক মতো যাচ্ছে। তার সাথে আমার প্রতিনিয়ত কথাবার্তা হচ্ছে। আর তার ছোটো বোনটার একটু প্রবলেম। ছোটো বোনটা হচ্ছে তার নাভির নিচে থেকে, ছোটো বোনের নাভির নিচে থেকে অনেক কালো আর অনেক কালো ফসম, মানে নর্মালি কোনো মানুষ দেখলে খুব ভয় পাবে। তো এই বোনটার ট্রিটমেন্ট করার জন্য তাদের অনেক টাকা পয়সা লাগে। তো এখন ভর্তি তো হয়েছে, মাসে মাসে টিউশন ফি থেকে শুরু করে কলেজের হচ্ছে মেডিকেলের টাকা দিতে অনেক টাকা দরকার। তো করিম চাচা এসে আমাকে বলতেছে যে এভাবে আসলে আমি মেয়েটাকে মনে হয় পড়াইতে পারবো না। তো আমি বললাম যে আপনি পড়াইতে পারবেন, মন খারাপ করবেন না, টাকা জোগাড় হয়ে যাবে। তো সেদিন আমি যখন রাতের বেলায় নাদিয়াদের বাসায় যাই, উনি আমাকে সবসময় বাসায় ইনভাইট করে রাতের বেলায় খাবারের জন্য। বেশিরভাগ রাতের বেলায় আমি ওনাদের বাসায় খাই। তো বাসায় মা আসে, মা প্রচুর রাগারাগি করে, তারপরেও কিছু করার নেই, ওদের বাসায় খেয়ে আসি।
একদিন নাদিয়া আমাকে বলতেছে যে আমার মনে হয় আমি মেডিকেলে ভর্তি হয়েছি কিন্তু পড়াশোনা করতে পারবো না। আমি বলি কেন পারবো না? পরে বলে যে টাকা বাবা দেয় টাকা দিয়ে কি চলা যায়? তো আমি বললাম যে কোনো প্রবলেম নেই, আমি তোমাকে টাকা দিব। এরপর থেকে আমি তাকে প্রতি মাসে প্রায় 10,000 টাকা করে দিতাম আমার দোকান থেকে। এরকম করে দিতে দিতে তার খরচের মাত্রাটা বেড়ে যায়। মানে কোনো মাসে তার জন্য নতুন মোবাইল, তার জন্য নতুন ড্রেস, তার টিউশন ফি, মানে এখন থেকে শুরু করে সব খরচগুলো তার আমি দিচ্ছি। ওর বাবা আসলে আর কোনো খরচে দিচ্ছে না। ওর বাবা পরিচয় করাই দেয় যে এটা তোমার বড় ভাই। আজকে থেকে ও আমাকে ওর বাবার সামনে বড় ভাই বলে সম্বোধন করে। তো উনি আমাকে ছেলেটাকে ওই হিসেবে ওর সম্পূর্ণ পড়াশোনার খরচ আমি দিই। এভাবে যেতে যেতে আলহামদুলিল্লাহ সব কিছু ভালো যাচ্ছে। বাট একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে তারই প্রায় 1 বছর পরে আমার মা হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। মা যখন হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, মাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে মাকে অনেকগুলো চেক আপ করা হয়। চিটং মেডিকেলে নেই, তো মেডিকেলে নাদিয়া এসেছিল। তো অনেক চেক আপ করার পরে ডাক্তার মাকে বলে যে মায়ের ক্যান্সার হয়েছে। তো ক্যান্সার হয়েছে, যার জন্য প্রতি মাসে মাকে অনেক টাকার ওষুধ খাওয়াতে হয়, অনেক টাকার ওষুধ দিতে হয়, মার জন্য টেক কেয়ার করতে হয়। মা আগের মতো কোনো কিছুই করতে পারে না। যেমন বাথরুম দেখা যায় মা 3 দিনে একবার বাথরুম হয়, এরপরে ঠিকমতো প্রস্রাব হয় না। এগুলোর জন্য অপারেশন করতে হবে, অপারেশনের জন্য অনেক টাকা লাগবে। তো এত টাকা আসলে আমার পক্ষে জোগাড় করা সম্ভব না, কারণ আমি একে তো নাদিয়ার পড়াশোনার খরচ চালাচ্ছি, তার উপর দোকানও আগের মতো ঠিকমতো চালাইতে পারি না। কেমন জানি সব কিছু মিলে আমি একটা টেনশনের মধ্যে পড়ে গেলাম। তো নাদিয়া আমাকে সবসময় বলতো যে তুমি টেনশন করো না, ইনশাল্লাহ আমি নিজ হাতে মায়ের অপারেশন করব। তো যাই হোক, এভাবে যেতে যেতে আমি ও ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে উঠে যায়। তো তখন থেকে ওর টাকাটা অনেক বেশি লাগে। থার্ড সেমিস্টারে যখন উঠে, এরই মাঝে আমি আমার মায়ের অপারেশনের জন্য কিছু টাকা জোগাড় করি। প্রায় 2.5 লাখ টাকার মতো আমি জোগাড় করি মায়ের অপারেশনের জন্য। তো মায়ের অপারেশনের জন্য আমি এই টাকাটা জোগাড় করি যে এই টাকাটা আমি মায়ের অপারেশনের ক্ষেত্রে হচ্ছে ব্যবহার করব। তো প্রায় নাদিয়া যখন থার্ড সেমিস্টারে পড়ে, তখন একদিন নাদিয়া যখন সিএনজি থেকে নেমে ওদের বাসায় আসছিল, হঠাৎ করে পিছন থেকে একটা মাইক্রোবাস এসে নাদিয়াকে ধাক্কা মেরে ফেলে দেয়। অ্যান্ড ধাক্কা মেরে যখন ফেলে দেয়, তখন নাদিয়ার একটা দেওয়ালের সাথে ধাক্কা লেগে ওর মাথা ফেটে যায়। তো তাকে হসপিটালে ভর্তি করানো হয়। এখন তার চোখের উপরে, চোখের মণিতে অনেক বেশি হচ্ছে ওই যে ধাক্কার সাথে সাথে ওখানে একটা একটা ডিল কেক টাইপের কিছু একটা ছিল, যেটা হচ্ছে ওর চোখের মধ্যে ঢুকে প্রচণ্ড রকমের ব্যথা ফিল হয়। এটা অপারেশন করতে হবে। এখন অপারেশন করার জন্য ওর অনেক টাকা পয়সার দরকার। ওর বাবা বরাবরের মতো ওই শুধুমাত্র সিএনজি চালায় সংসারটাই চালাতে পারে, মেয়ের পড়াশোনা বা মেয়ের ওইগুলো উনি কোনো কিছুই করতে পারে না। তো আমি বললাম যে আমি মায়ের জন্য অপারেশনের জন্য যে টাকাটা জোগাইছিলাম, ওখান থেকে আমি ওর বাবাকে 1 লাখ টাকা দিয়ে বলি যে ওর অপারেশনটা করান। উনি প্রচণ্ড খুশি হয় এবং অপারেশন হয়। আলহামদুলিল্লাহ নাদিয়া ভালো হয়। নাদিয়া সেদিন আমাকে জড়িয়ে ধরে প্রচুর কান্নাকাটি করে যে তুমি দেখো আমি এমবিবিএসটা কমপ্লিট হওয়ার পরে আমি ইনশাল্লাহ নিজ হাতে মায়ের অপারেশন করব, তুমি দেখি না ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। এবং সে আমাকে বোঝাচ্ছিল। আর ধীরে ধীরে আমার মায়ের স্বাস্থ্যের অনুন্নতি হচ্ছিল। আস্তে আস্তে মা অনেক বেশি ধুকরে যাচ্ছিল। যখনই ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তার বলে অপারেশন করতে হবে, অপারেশন কেন করতেছেন না? কিন্তু অপারেশন করার জন্য যে টাকা দরকার সেই টাকা তো আমি জোগাড় করতে পারতেছি না। মাসে যা টাকা আমি ইনকাম করি, দোকান ভাড়া, খাওয়া খরচ এবং নাদিয়ার পড়াশোনা দেওয়ার পর আমার কাছে আর তেমন কোনো টাকাই থাকে না। তো যাক, প্রতি মাসে মাকে ওষুধ খাওয়াই, ওষুধ দেওয়া আলহামদুলিল্লাহ একটু করে মা চলতেছে। তার মাঝে নাদিয়া এমবিবিএস পরীক্ষা দেয়, অ্যান্ড পরীক্ষা দিয়ে সে পাশ করে এমবিবিএস ডাক্তার সে হয়ে যায়। তখন সে আমাকে বলে যে আমি একটা চেম্বার খুলবো, অ্যান্ড একটা চেম্বার খুলতে তো আসলে অনেক টাকা দরকার। আমি আগে হচ্ছে ইন্টার্নিং করব। তো তাকে ইন্টার্নিং করার জন্য হচ্ছে সে ওখানকারই আমাদের হচ্ছে ওই এলাকারই একটা ডক্টর আছে, ওই ডক্টরের নাম হচ্ছে মুজাম্মেল হক। তো মুজাম্মেল হক ডক্টর, ওনার কাছে হচ্ছে সে ইন্টার্নিং করবে। তো এখন ইন্টার্নিং করার জন্য সে ওখানে যায়। সবসময় ওনার সাথে তার ভালো একটা সম্পর্ক হয়, সবসময় যায়, এখানে আসে যায়। তো মাঝে মাঝে নাদিয়া যখন আমার সাথে ঘুরতে বের হয়, ওই মুজাম্মেল ডাক্তার ওকে ফোন করে। তো ফোন করে আমার কাছে ব্যাপারটা কেমন যেন একটু খারাপ লাগে। আর নাদিয়া আগের মতো আর আমার সাথে ওভাবে ঘুরতে যায় না। মানে কথাবার্তা যা হয় বাসার মধ্যে হয়, কখনো বাসার বাইরে যায় না। তো আমি তারে বলি যে তুমি বাসার বাইরে আমরা আগে প্রচণ্ড ঘুরতাম, তুমি এখন ঘুরো না কেন? তো আমাকে বলে যে না, আমার না বাইরে ঘুরতে ভালো লাগে না। তো বাসায় যখনই আমি ওর সাথে কথা বলি, আমি তখনই দেখতে পাই যে ওই মুজাম্মেল ডাক্তারকে ফোন করে। তো আমি ওকে একদিন বলি যে ওই ডাক্তার তোমাকে এত ফোন করে কেন? তো সে আমাকে বলে এত ফোন করে তো আমি কী করবো ফোন করলে, উনি আমার স্যার হয়ে স্টুডেন্টকে ফোন করতে পারে না। তো এভাবে যেতে যেতে যাই হোক যাচ্ছে। বাট ওর যখন এমবিবিএস কমপ্লিট হয়ে যায়, ও যখন চেম্বার নিয়ে বসে যায়, তখন ওর বাবা মা জানি কেমন একটু অন্যরকম হয়ে যায়। মানে আগে যেরকম আমাকে প্রচুর পরিমাণ ভালোবাসতো, সম্মান করতো, সব কিছু জানি এখন কেমন একটু করে আস্তে আস্তে মানে অনুন্নতি হতে থাকে। আমি যখন ওদের বাসায় যে আগে যেরকম আমাকে সম্মান করতো বা ভালোবাসতো, খাবার দাবার দিত, বাট এখন কেমন জানি একটু অন্যরকম, আর আগের মতো করে আমাকে দেখে না। আমি ঠিক বুঝতে পারতেছি না যে আমার সাথে কী হচ্ছিল। এরকম করতে করতে মায়ের অবস্থা একটা পর্যায়ে খুব খারাপ হয়ে যায়। অ্যান্ড যখন ডাক্তারের কাছে নিয়ে যায়, তখন ডাক্তার বলে যে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে ঠিক 1 মাসের মধ্যে।
তো 1 মাসের মধ্যে অপারেশন করতে হবে, আমার কাছে এত টাকা নাই, আমি এত টাকা কোথায় পাবো? তো আমি নাদিয়াকে বলি যে এখন তো নাদিয়া তখন মোটামুটি প্রায় 60-70 হাজার টাকার মতো মান্থলি ইনকাম করে, কোচ তার সে রুগী দেখে ওখানে প্রায় 400 টাকা ভিজিট, এরপর আরেকটা হচ্ছে চিটং মেডিকেলে, ওখানেও রুগী দেখে, মোটামুটি সে এখন ভালো টাকা ইনকাম করে। তো আমি তার বললাম যে নাদিয়া আমার আসলে আমার অবস্থা খুব খারাপ, আমাকে অপারেশন করতে হবে, তুমি আমাকে কয়টা টাকা দাও। ওমা সে আমাকে বলে যে এই মুহূর্তে তো আমাদের কাছে টাকা নেই, আমি জোগাড় হলে তোমাকে দিব। আমি যেদিন থেকে নাদিয়ার কাছে মায়ের অপারেশনের টাকা চাই, সেদিন থেকে নাদিয়ার বাবা মাও কেমন জানি আমার উপরে একটু অন্যভাবে আমার দিকে তাকায়, আগের মতো আমার সাথে কথা বলে না, বা কেমন জানি আমাকে দেখলেও অন্যদিকে তাকায় থাকে। আমি একটা পর্যায়ে বুঝতে পারলাম যে তারা আমার কাছ থেকে ডাইভার্ট হয়ে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু আমি তো নাদিয়াকে প্রচণ্ড ভালোবাসি, আমি আর এই সুযোগটা হাতছাড়া করবো না। আমি সেদিন ওদের বাসায় যাই, ওর আব্বা আমাকে ডাইকে আমি বলি যে দেখেন, আমি আপনাদেরকে অনেক দিন ধরে ভাবতেছিলাম একটা কথা বলবো, কিন্তু কথাটা আজ আমি আপনাদেরকে বলতে চাই। তো বলে ঠিক আছে বলো না। তো আমি বললাম যে চাচা আপনাকে একটা কথা বলা হয়নি যে আমি নাদিয়ার সাথে আজকে অনেক বৎসর ধরে আমার সম্পর্ক, আমি নাদিয়াকে ভালোবাসি। তখন উনি আমাকে বলে কই আমি তো জানতাম যে নাদিয়া তোমার বোনের মতো। আমি বলি না, নাদিয়ার সাথে আমার ভালোবাসার সম্পর্ক আজকে অনেক বছর, আমরা দুজনকে ভালোবাসি, আমি আসলে নাদিয়াকে বিয়ে করতে চাই, এভাবে সম্পর্কটা ঝুলে রাখতে চাই না। তখন ওর বাবা বলে যে আচ্ছা ঠিক আছে একটু অপেক্ষা করে আমি নাদিয়াকে ডাকি। তো নাদিয়াকে ডাকা হয়, ডাকার পরে আমার সামনে নাদিয়াকে জিজ্ঞেস করেছে নাদিয়া শাকিল যেটা বলেছে এটা কি সত্য? তো নাদিয়া বলতেছে যে ও কোনো কিছু বলে না, হানা কিছুই বলে না। তো না বলে ও রুমে ঢুকে যায়। তোর বাবা বলে যে ঠিক আছে আমি আমার মেয়ের সাথে ডিসকাস করে তোমাকে জানাবো। এরপর থেকে আমি এরপরের দিন যখন ওদের বাসায় যাই, ওরা কেউ আমার সাথে কথা বলে না। তো কেউ কথা বলে না, ওর বাবা মা কেউ আমার সাথে কথা বলে না। তো আমি ওর বাবাকে বলি যে আঙ্কেল আপনি আমার সাথে কথা বলেন না কেন? পরে বলে তুমি দোকানে যাও, আমি দোকানে এসে কথা বলবো। সেদিন আমি চলে আসি, উনি আমার দোকানে আসে, আইসা বলে আমার মেয়ে কি, তোমাকে আমি ভাবতাম যে তুমি আমার ছেলের মতো, আমি তোমাকে বড় ছেলে হিসাবে সম্মান করতাম, কিন্তু তুমি আমার মেয়েকে ভালোবাসি, এটা শুনে আমি খুবই কষ্ট পাইলাম। আমি বলি যে দেখেন আমি আপনার মেয়েকে ভালোবাসি, এটা আজকে না, আজকে অনেক বছর ধরে। তো আমি সবসময় আপনাদেরকে বলার কথা বলি, কিন্তু নাদিয়া বলে যে এখনই বলতে হবে না, কিছুদিন পরে বললেও কোনো প্রবলেম হবে না। কিন্তু আমি দেখতেছি যে আপনারা কেমন জানি আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছেন, যার জন্য আমি কথাটা বলে দিচ্ছি। তুমি বলে ঠিক আছে আমরা নাদিয়ার সাথে কথাবার্তা বলবো, তুমি কয়েকটা দিন আমার বাসায় যাইও না, অন্তত 5-6 দিন। তো এরই মাঝে মায়ের অবস্থাও খুব খারাপ হয়ে যাচ্ছে, মাকে দেখাশোনা করতে গিয়ে আমি আসলে ঠিকমতো দোকানটাও চালাইতে পারি না, সারাক্ষণ মায়ের পিছনে আমার সময়টা চলে যায়, মা ঠিকমতো উঠে ওষুধটাও খেতে পারে না, সারাক্ষণ মায়ের সেবা করতেছি। এভাবে যেতে যেতে আমি শুনতেছি যে নাদিয়ার বাবা একদিন আমাকে ডাইকা বলতেছে যে একটা কাজ করো, আমরা নাদিয়ার সাথে কথা বলছি, তো এখন আমরা তোমাদের বিয়ের কাজটা কমপ্লিট করতে চাই। আমার এত খুশি হয়েছে সেদিন, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি অনেক মিষ্টি টিষ্টি কিনে হচ্ছে আমার মাকে খাওয়ালাম, তারপর আমার এলাকাতে যত মানুষ ছিল সবাইকে মিষ্টি খাওয়ালাম, এবং নাদিয়াদের বাসায় মিষ্টি নিয়ে গেলাম। নাদিয়া অনেক খুশি, ওর ভাইয়া, ওর বাবা, নাদিয়ার ছোটো বোন, মা, তারপর সবাই অনেক খুশি। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে বিয়ের দিনটা কবে ফিক্সড করতেছেন? উনি বলে সামনের মঙ্গলবারে, মানে এই একটা মঙ্গলবার ছিল, তো বললো যে সামনের সপ্তাহে মঙ্গলবারে তোমার বিয়ের দিনটা কমপ্লিট করব। তো আমি বলি আচ্ছা ঠিক আছে বিয়ের দিনটা কমপ্লিট করবেন, ঠিক আছে সেদিন আমাদের বিয়ে হবে। তো যাই হোক মোটামুটি সব কিছু ঠিক আছে, মঙ্গলবার আসছে, মঙ্গলবারে আমি তো একেবারে আমার এলাকাতে মোটামুটি যারা আমার পরিচিত ছিল তাদের সবাইকে বলছে, কিন্তু নাদিয়ার বাবা আমাকে বলতেছে যে বিয়েটা রাতের বেলায় হবে, রাত 10টার পরে। তো আমি প্রশ্ন করলাম যে বিয়ে রাত 10টার পরে কেন হবে? উনি বলে যে না, রাত 10টার পরে বিয়ে হবে, অ্যান্ড রাত 10টার পরে আমরা বিয়ের কাজটা করতে চাই, 10টার পরে হলে আমার জন্য ভালো হয়। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে 10টা পরে হলে 10টার পরে। তো আমার যেহেতু টোলাপাইন ছিল আমার পরিচিত, তো সবাইকে নিয়ে রাত 9টার মধ্যে আমরা ওদের বাসায় যাই। তো বাসায় যাওয়ার পরে আমার মা খুব অসুস্থ থাকে, মাকে নিতে পারি না, মাকে বাসায় রেখে যাই, কিন্তু বিয়ের ব্যাপারটা মা সম্পূর্ণ জানে। এখন রাতের মধ্যে আমাদের বিয়ের কাজ কমপ্লিট হয়, অ্যান্ড বিয়ের কাজ কমপ্লিট হতে হতে রাত মেবি 3টার মতো বাজে। রাত 3টার মতো যখন বাজে তখন নাদিয়ার আব্বা বলতেছে যে তোমাদের বাসায় যাওয়ার দরকার না, এখানেই হচ্ছে তোমরা আজকে রাত থাকো, অ্যান্ড কালকে সকালে মেয়ে নিয়ে যাবা। তো আমার বন্ধুরা আমাদের দোকান থেকে ওদের বাসা থেকে খুব দূরে ছিল না, তো আমার বন্ধুরা সবাই চলে আসে। রাতের বেলায় আমি হচ্ছে আমাকে বাসর করে দেওয়া হয়, বাসর ঘরে আমি ঢুকি। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে বাসর ঘরে ঢুকার পরে আমি যখন বাসর ঘরে ঢুকি, আমি কিন্তু সেদিন রাতের বেলা নাদিয়ার সাথে আমার দেখা হয়নি, কারণ আমি দুলা সেজে গেছি বিয়ে করবো, সো ওইখানে তার সাথে আমার আর কখনো দেখা হয় নাই ওই দিন। বাট বাসর ঘরে আমি তাকে প্রথম দেখবো রাত মেবি 3টার মতো বাজে, আমাকে বাসর ঘরে ঢুকালো। অ্যান্ড ঢুকানোর পরে আমি যখন হচ্ছে ওর মুখের ঘোমটাটা সরালাম বাসর ঘরে ঢুকে, আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়লো। আমি ঘুমটা সরিয়ে আমি দেখতেছি যে নাদিয়ার যে ছোট বোন সে বসে আছে,
ও আচ্ছা, আরেকটা ব্যাপার বলে রাখি, নাদিয়ার ছোট বোন বসে আছে। আর আরেকটা ব্যাপার বলে রাখি, আমি এটা বলতে ভুলে গেছিলাম যে যখন বিয়ের কাজটা কমপ্লিট হয়, বিয়ের কাজের সময় নাদিয়ার বাবা বলে যে 10 লাখ টাকা কাবিন দিতে হবে। তো আমি প্রশ্ন করেছিলাম যে 10 লাখ টাকা কেন কাবিন দিব? উনি আমাকে বলে 10 লাখ টাকা কাবিন দিতে হবে এই কারণে যে আমার মেয়ে ডাক্তার, সুতরাং আমি একটা ডাক্তার মেয়ের বিয়ে দেবো, আর আমার ইচ্ছা যে আমার মেয়ের 10 লাখ টাকা কাবিনে বিয়ে হবে। তো আমি তো আর তারে কখনো ছেড়ে দিব না, যার জন্য আমি 10 লাখ টাকা কাবিনেই নাদিয়াকে বিয়ে করতে রাজি হই। কিন্তু যখন ওয়াশরুমে যাই, ও হচ্ছে বাসর করে যাই, বাসর করে যাওয়ার পরে ঘুমটা উঠে তো আমার মাথায় আসমানটা ভেঙে পড়লো। তখন আমি একটাবার চিন্তা করতেছি, ওর বোন মনে হয়, ওর বোনটা আবার ছোটো বোনটা একটু দুষ্ট ছিল। তো আমি মনে করলাম যে দুষ্টমি করতেছে, আমি ওর গাল টিপে ধরি, এই ছাগল তুই এখানে বসে আছিস কেন, তোর বোন কই? তো উনি আমার দিকে তাকে বলতেছে, কেন তোমার সাথে তো আমার বিয়ে হয়েছে, আমার বোন রে কেন? তখন আমি বললাম যে তোমার সাথে আমার বিয়ে হয়েছে মানে? আমি বাসরঘর থেকে বের হয়ে যাই, বের হয়ে ওদের বাসায় আসি। বাসায় আসার পর ওর আব্বা আম্মা বলতেছে, এখন তুমি রুমে যাও, তোমার সাথে যত কথা হবে কালকে সকালে হবে। এটা বলি উনি আমাকে একরকম ধাক্কায় রুমে পাঠায়। রুমে পাঠানোর পর আমি হচ্ছে ওর ছোটো বোনটার নাম ছিল সেতু। সেতু হচ্ছে খাটে ঘুমায়, আমি নিচে ঘুমাই। অ্যান্ড সকাল হয়, আমি তো জাস্ট সকালের জন্য অপেক্ষা করতেছি কখন সকাল হবে। সকাল হয়, আমি গিয়ে ওর আব্বা আম্মা দুজনকে ফজরের নামাজের পর ডাকি। আমি ডাইনিং টেবিলে বসি, তখন ওর বোনকে দেখতে পাচ্ছি না, মানে আমি যাকে বিয়ে করবো নাদিয়াকে দেখতে পাচ্ছি না। তো আমি নাদিয়াকে পুরো বাড়ি খুঁজতেছি, নাদিয়াকে কোথাও পাচ্ছি না। তোর আব্বা আম্মাকে ডাইকে বলতেছি যে এগুলো আমার সাথে কী হচ্ছে, আমি তো নাদিয়াকে বিয়ে করছি, সেতু কেন? আমার বাসর ঘরে সেতু কেন? তখন ওর বাবা আমাকে বলতেছে, ওরা বাবা মা দুজনেই কান্না করতেছে। কান্না করে আমাকে বলতেছে যে বাবা তুমি কিছু মনে করো না, তোমাকে একটা কথা বলে, আসলে আমরা কীভাবে বলবো ঠিক বুঝতে পারছি না, তো আমরা আসলে বাধ্য হয়ে কাজটা করছি। আমি বলি বাধ্য হয়ে মানে কীভাবে বাধ্য হয়ে কাজ করছেন, মানে ঘটনা কি আপনি আমাকে বলেন। তখন ওর বাবা আমার হাত পা ধরে কান্নাকাটি করে বলতেছে, শাকিল আসলে নাদিয়ার বিয়ে অনেক আগে হয়ে গেছে। আমি বলি নাদিয়ার বিয়ে অনেক আগে হয়ে গেছে মানে? উনি আমার বলতেছে যে মুজাম্মেলের চেম্বারে ও যাইতো, মুজাম্মেলের চেম্বারে যাতে যেতে মুজাম্মেল ওকে পছন্দ করে, পছন্দ করার পরে মুজাম্মেল আরও চুরি করে বিয়ে করে, এটা আমরা জানি না। তো আমি বলি মুজাম্মেল আরও চুরি করে বিয়ে করে আপনারা জানেন না, আপনাদেরকে বলে নাই? পরে বলে না, আমাদেরকে বলে নাই। যেদিন তুমি বিয়ের প্রস্তাব দিয়েছো সেদিন আমরা যখন বললাম যে আমরা নাদিয়ার সাথে কথা বলবো, আমরা নাদিয়াকে যখন সব কিছু জিজ্ঞেস করি, তখন নাদিয়া আমাকে বলে যে বাবা এই ঘটনা, কিন্তু আমি তো মুজাম্মেলকে অনেক আগেই বিয়ে করছি। তখন আমি আর বুঝতে পারতেছিলাম না যে আমি কোথায় যাব, কি করব, কাকে কি বলবো, আমার মাথায় কোনো কিছু আসতেছে না। তো রুমে আসলাম। রুমে আসার পর আবার ওই যে ওর বোন সেতু কিন্তু সবগুলো কথা শুনছে, আমরা ওখানে বসে বসে যা কথা বলছি। অ্যান্ড রুমে আসার পরে ওর বোন গলার মধ্যে এরকম মানে ওড়না পেঁচাইতেছে। তো গলার মধ্যে ওড়না পেঁচাইতেছে, ও ফ্যানের সাথে ঝুলে মরে যাবে। আমি তারা ধরলাম যে আরে বাবা তুমি মরে যাবা কেন? আমার বলতেছে আমার এই দুনিয়াতে বাচ্চা থেকে তো কোনো লাভ নাই, তাই না? আপনি আমাকে বিয়ে করছেন, এখন আমাকে স্ত্রীর মর্যাদা দিচ্ছেন না। আর আপনি আমার বড় বোনের সাথে প্রেম করছেন, আমার বাপ মা জোর করে আপনার সাথে আমাকে বিয়ে দিছে, আমার জীবনটাও নষ্ট করছে, আপনার জীবনটাও নষ্ট করছে, আমি মরে যাব। আমি সেদিন কোনো কিছু না বলে বললাম যে যেভাবে আসো এভাবে থাকো, আমি বাসায় যাই। তো আমি সেদিন দুপুরবেলা বাসায় আসি। বাসায় এসে মা আমাকে বলে, কিরে বৌমাকে আনিস নাই? আমি বলি মা ওর শরীর খারাপ তো এই জন্য আনি নেই, আনবো। কিন্তু আমার মা এর আগে নাদিয়াকে কিন্তু অনেকবার দেখছে, আমার মা নাদিয়াকে চেনে। তো আমি মাকে কি করে হচ্ছে ও ছোটো বোন সেতুকে নিয়ে আসবো, আমি কিছুই বুঝতে পারতেছিলাম না যে আমি কি করব। দিনের পর দিন আমার দিনগুলো এভাবে যেতে যেতে আমি আর মাকে আগের মতো করে সেবা যত্ন করতে পারি না, এরকম করে মায়ের টেক কেয়ার করতে পারি না। আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি, বাট আমি ঘৃণা করতেছি না সেতুকে, কিন্তু কেমন জানি আমি ওর সাথে ম্যাচিং হতে পারতেছি না। আর এরই মাঝে আমি নাদিয়ার কোনো সন্ধানও পাচ্ছি না। ওর বাবা আমাকে জিজ্ঞেস করে যে নাদিয়া কোথায়, ওরা আমাকে বলে যে নাদিয়া কক্সবাজার। আমি বললাম কক্সবাজার কেন? পরে বলছে ওর স্বামীর সাথে কক্সবাজার গেছে। আমি তখন কোনোভাবে আমার মনটাকে বুঝাইতে পারতেছিলাম না যে আমার সাথে এগুলো কী হচ্ছে, কেন হচ্ছে। সেদিন আমি সেতুর হাত ধরে প্রচুর কান্নাকাটি করি যে সেতু তুমি আমাকে ভুল বুঝছো না, কিন্তু বুঝতেই তো পারছো যে আমি তোমার বোনের সাথে এতদিন ধরে প্রেম করছি, এত বছর প্রেম করছি, আমি ব্যাপারটা মেনে নিতে পারতেছি না। আমারও তোমাকে কষ্ট দিতে আমি চাই না, কিন্তু মনের অজান্তে তুমি কষ্ট পেয়েছো, আমি কি করবো, আমি ঠিক কোনো কিছু আমি বুঝে উঠতে পারতেছি না। তো যাই হোক, সে তো আমাকে সাপোর্ট করে যে কিছু ভেবো না, ইনশাল্লাহ একটা সময় ঠিক হয়ে যাবে। এরকম করে যেতে যেতে আমি সেদিনে রাতের বেলা আমি নাদিয়াদের হচ্ছে সেতুদের বাসায় থাকি। অ্যান্ড বাসায় থাকার পরে সকালবেলা যখন আমি আমার বাসায় যাই, অ্যান্ড বাসায় যাওয়ার পরে আমি হঠাৎ করে বাসায় যাওয়ার পরে দেখি যে মায়ের ব্যথা প্রচুর বেড়ে গেছে। আমি মাকে নিয়ে তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাই। অ্যান্ড ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার আমাকে বলে যে আপনাকে বলছিলাম যে অপারেশন করতে হবে, 1 মাসের টাইম দিয়েছি, আজকে প্রায় 3 মাস হয়ে গেছে, আপনি এখনও অপারেশন করেন নাই, সুতরাং ওনাকে বাঁচানো যাবে কি না সেটা একমাত্র আল্লাহই ভালো জানে। এটা বলে ওখানে হসপিটালে ভর্তি করানো হয়। যেদিন ভর্তি করানো হয় ওদিন রাতের বেলায় আমার মা মারা যায়।
যখন মারা যায় আমি তখন প্রচুর পরিমাণ ভেঙে পড়ি। আমি তখন বুঝতে পারতেছিলাম না যে আমাকে সবাই মিলে শুধুমাত্র ব্যবহার করতেছে। আমি কাঁদতে কাঁদতে দৌড়ে নাদিয়াদের বাসায় এসে নাদিয়ার বাপের কলার চাইপা ধরে ওনাকে প্রচুর গালাগালি করি এবং ওনাকে আমি 2-3টা ঘুষি দিয়ে বসি যে কুত্তার বাচ্চা, তোর মেয়েকে পড়াইতে গিয়ে আমি আমার মায়ের চিকিৎসা করতে পারি নাই, তোর মেয়ের অপারেশন করতে গিয়ে আমি আমার মায়ের অপারেশন করতে পারি নাই, আর তুই সেই মেয়েকে অন্যের কাছে বিয়ে দিয়ে তুই আমাকে তোর পঙ্গু মেয়েটাকে আমার কাছে দিয়ে দিলি, যেটা তুই চালাইতে পারতাছস না, সেই মেয়েটাকে তুই আমার কাছে বিয়ে দিয়ে দিলি। শুয়োর বাচ্চা, আজকে আমি তোর মেরে ফেলবো, আমার মায়ের কবর দেওয়ার আগে আমি তোরে কবর দিব। এটা বলে আমি ওর কলার চেপে ধরছি। সবাই আমাকে কোনোভাবেই ছুটাইছে, ছাড়াছাড়ি করছে। ছাড়াছাড়ি করার পরে আমি মাকে আবার হসপিটালে গেছি। হসপিটাল থেকে মাকে নামাই আনছি। নামাই না মায়ের দাফন কাফন করতেছি। এই সময় হঠাৎ করে আমার মোবাইলে কল আসছে। মাকে দাফন করার পরে তো কল রিসিভ করছি, নাদিয়ার মা কল দিছে। কল দিয়ে বলতেছে যে শাকিল, তুমি তো আমার যা করার করছো, তোমার মারে মাটি দিছো, তোমার মায়ের সাথে আরেকটা কবর খোঁড়ো। আমি বললাম যে কেন আরেকটা কবর কেন খুলবো? পরে বলতেছে আমার ছোটো মেয়ে সেতু বিষ খাইছে। তো সেতু বিষ খাইছে। আমি বললাম যে সেতু কেন বিষ খাইছে? পরে বলতেছে খাবে না, তার সামনে তার বাবাকে এভাবে মারছো, তাকে নিয়ে এত খারাপ কথা বলছে, আমার মেয়েটা থাকে কিভাবে? তো আমি মাকে মাটি দিয়ে হসপিটালে যাই। হসপিটালে যাওয়ার পরে দেখলাম যে তাকে একরকম আইসিইউতে রাখা হয়েছে, কারণ তার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। ডাক্তার বাঁচবে বলে সেটাও বলে নাই। তো যাই হোক, 7-8 দিন পরে ওর ঠিকঠাক হয়ে সুস্থ হয়ে বের হয়। বের হওয়ার পরে আমি একদিন রাতের বেলায় বাসার ছাদে বসে বসে চিন্তা করতেছি, নাদিয়া আমার জীবন থেকে চলে গেল। এই পর্যন্ত আমি আর নাদিয়াকে একটা নজর দেখতে পারলাম না যে নাদিয়া কোথায় আছে, কেমন আছে, আমি সেটাও জানি না। আমার মাটা আমাকে ছেড়ে গেল। আমি যদি এভাবে পাগলামি করতে থাকি তাহলে সে তো একবার বিষ খেয়েছে, সে তো আবারও বিষ খাবে, মেয়েটাও মরে যাবে। এই মেয়েটার অভিশাপ আমি কেন নিব? তবে কখনো আমার বউ সেতুকে আমি কখনোই কষ্ট দেই নাই। ও আমার কাছে যা চেয়েছে আমি ওকে তাই দিয়েছি। আজ আমার গ্যারেজটা অনেক ভালো চলে, আমি ভালো টাকা ইনকাম করি। আবার সেতু আমাকেও প্রচুর পরিমাণ ভালোবাসে, না বললেই নয়, আমাকে আসলেই প্রচুর ভালোবাসে। কিন্তু বুকটার ভিতরের এই কষ্টটা প্রতিটা দিন আমাকে কুড়ে খায়। আমি ফেসবুক অনেক পছন্দ করি, আমার ফেসবুকে আইডি আছে। ফেসবুকে ভিডিও দেখতে দেখতে আপনার একটা লাইভ স্টোরি আমি দেখেছিলাম। লাইভ স্টোরিটা দেখে আপন ভাই আপনাকে এই কথাগুলো বললাম। যদি কখনো সম্ভব হয় আমার এই দুঃখের কথাগুলো আপনি মানুষের কাছে জানিয়ে দেবেন। আমি যে বোকামিটা করেছি অন্যরা যেন এই বোকামিটা না করে। অন্তত সবাই যেন বিয়ে করার আগে ঠিকমতো কাবিনে কার নাম লেখা, কী লেখা এবং সব কিছু জেনে শুনে বুঝে যাতে কাবিন নামায় সিগনেচার করে। অনেকে আমাকে বলেছিল আমাদের এলাকার যে তুই সেতুকে ছেড়ে দে, কিন্তু সেতুকে ছাড়তে হলে আমার 10 লাখ টাকা লাগবে। আমি যদি আমার দোকানটাও বিক্রি করে দিই তাও আমি 10 লাখ টাকা পাবো না। আর সেতুকে ছেড়েও বা কী হবে? এই মেয়েটার জীবনটাও নষ্ট হবে। আমার কপালে যা আছে আমি তাই দিয়ে আমার জীবনটা পার করতেছি। আপন ভাই, আমি আমার মনকে এটা বুঝিয়েছি যে কোনো একটা লোক বলেছিল সাগরের মাঝখানে একটা সুই ফেলে দিলে সুইটাকে যখন উঠানো হবে, যেই পরিমাণ পানি সুইয়ের মাথার ভিতরে থাকবে সেটা হচ্ছে এই দুনিয়ার জিন্দেগি, আর যেই পরিমাণ পানি সমুদ্রের মধ্যে থাকবে সেটা হচ্ছে পরকালের জিন্দেগি। তার মানে এই জিন্দেগিটা তো খুবই কম ভাই, এটা তো অল্প কয়েকটা সময়। এই সময়টা না হয় আমি সেতুর সাথেই কোনোভাবে কাটিয়ে দিলাম। আর বাকি জীবনে যাতে আমি আবারও নাদিয়াকে পাই, এই প্রার্থনাটাই আমি সারাক্ষণ আল্লাহর কাছে করি। আমি আজও নাদিয়াকে ভুলতে পারি নাই। নাদিয়া আমার সাথে যতই বেইমানি করেছে, ওর পরিবার আমার সাথে যতই বেইমানি করেছে, কিন্তু আমার ভালোবাসা তো কোনো ফেক ছিল না, আমার ভালোবাসায় তো কোনো নকল ছিল না। আমি আজও আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি নাদিয়া যেখানে আছে সেখানে ভালো থাকুক, সুস্থ থাকুক। আমাদের জন্য দোয়া করবেন আপন ভাই, আমরা যাতে সবাই ভালো থাকি। আর আপনার ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে, আমি আপনার প্রত্যেকটা ভিডিও শেয়ার করি, আমার ফ্রেন্ডদের কাছে আপনার কথা বলি। আর যারা আপনার অনুষ্ঠান শোনে তাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব যাতে সবাই অন্তত আপনার জন্য দোয়া করে। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল শেষ কথা হচ্ছে শাকিলের সাথে আমার ফোনে কথা হয়নি। আমি তাকে ফোন করেছিলাম, বাট সে আমার ফোনটা রিসিভ করেনি। কেন করেনি সেটা আমি জানি না। সে আমাকে সম্পূর্ণ কথাগুলো এরকম করে একটু করে আমাকে মেসেঞ্জারে লিখে পাঠিয়েছে। অ্যান্ড সম্পূর্ণ লেখাগুলোকে আমি নিজের মতো করে লিখে আমি উপস্থাপনা করেছি আপনাদের সামনে। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে শাকিল ভুল করেছে, কারণ শাকিল আসলে ভুল করেছে সেটাও আমরা বলতে পারি না। কারণ বলবো না এই কারণে, যেই ঘরে সে শাকিল বৎসরের পর বৎসর খাচ্ছে, থাকতেছে, ঘুমাচ্ছে, সেই বংশে যেই বাবা মাগিগুলো তার
বাবা মাকে তারা সে নিজের বাবা মায়ের মতো দেখেছে, তারা তার সাথে এই বেইমানি করবে, এটা আসলে বিশ্বাসের অযোগ্য। এটা আমি নিজেও বিশ্বাস করতে পারি না যে তারা তার সাথে এই কাজটা করবে। তো যাই হোক, আমরা একটা কথা, আমি সবসময় একটা কথাই বলি যে ডিয়ার লিসেনার, জীবন নাটকের চেয়ে অনেক বেশি নাটকীয়। জীবন নাটকের চেয়েও অনেক বেশি নাটকীয়। বাস্তব জীবনটা যে কত ভয়ঙ্কর, যদি আপনি কখনো বাস্তবের মুখোমুখি না হন, তখন আপনি কখনোই বুঝতে পারবেন না যে বাস্তব জীবনটা আসলেই কতটা ভয়ঙ্কর। একটা সিনেমা বানায় একটা পরিচালক, আর সেই পরিচালকটা হয় আমাদের মতোই মানুষ, কিন্তু আমাদের জীবনের বাস্তবতার গল্পটা বানায় উপরওয়ালা, যিনি সৃষ্টিকর্তা, যাকে আমরা কখনোই দেখি নাই। আমি দোয়া করি শাকিল, ইনশাআল্লাহ শাকিল, আমি আপনাকে তখনও SMS এ লিখেছিলাম, আমি জানি না আপনি আমার SMS এখনও সিন করেননি, আমি স্টিল দেখতে পাচ্ছি। তো তখনও বলেছি যে সৃষ্টিকর্তা যা করে অবশ্যই ভালোর জন্য করে। আমি আপনাকে এই কথাটা আজকে বলি, সবার সামনে বলি, আপনি যদি সেতুকে বিয়ে করতেন, যদি নাদিয়াকে বিয়ে করতেন, তাহলে হয়তো আপনার জীবনটা অতটা সুখের হতো না সেতুকে বিয়ে করার পর আপনি যতটা সুখ পাচ্ছেন। আসলে দেহের সুখ বড় সুখ নয়, সবচেয়ে মানুষের সৌন্দর্য লুকিয়ে থাকে তাদের মনে, সৌন্দর্য কখনো চেহারায় লুকিয়ে থাকে না। তারপরও আমি অন্যদের কাছে রিকোয়েস্ট করবো যে যারাই হচ্ছে এই ধরনের প্রতারণার শিকার হতে যাচ্ছেন, আজকে শাকিলের গল্প শুনে অন্তত সচেতন হন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।